বোঝা গেল? তো তাহলে চিন্তন, এই যে চিন্তন প্রক্রিয়া, এটা শুরু হচ্ছে কি থেকে? এটা শুরু হচ্ছে থিঙ্কিং প্রসেস, আমাদের সমস্যা থেকে। প্রবলেম হচ্ছে প্রথম স্টেপ, চিন্তন প্রক্রিয়া তাহলে প্রথম ধাপ কি? সমস্যা। ওকে, সমস্যা। আচ্ছা, আর এই চিন্তন কি? এটা আরেকটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী প্রক্রিয়া। এটা কি? একটা ক্ষণস্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কিছু সম্পর্কে তুমি কি সারা জীবন চিন্তা করে যাও? যাও না। তুমি ধরো ক্লাস 11-এ পড়তে, তখন কোনো একটা সমস্যায় পড়েছিলে, সেটা ততক্ষণই তুমি সেই নিয়ে চিন্তা করেছো যতক্ষণ সমস্যাটা সমাধান হয়নি। সমস্যার সমাধান হয়ে গেছে, এখনো কি সেই নিয়ে আমরা চিন্তা করছি? না, করছি না। তাহলে চিন্তন একটা ক্ষণস্থায়ী, ততক্ষণই চিন্তন স্থায়ী হবে যতক্ষণ না সমস্যাটা সমাধান হচ্ছে। তাহলে আমরা যখন প্রথম কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, তখন থেকে চিন্তন শুরু হচ্ছে, যখন সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তখন চিন্তন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা মানসিক প্রক্রিয়া, চিন্তন। আচ্ছা, তারপরে দেখো, এই চিন্তন প্রক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। চিন্তনের কাজ শুরু হয় সমস্যা থেকে, এটা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তুমি চিন্তা করছো যে দার্জিলিং কি সুন্দর জায়গা, কেউ একটা চিন্তা করছে দার্জিলিং খুব ঠান্ডা জায়গা, আমি গেলে কষ্ট হবে। তাহলে ব্যক্তি যেমন সেরকম আলাদা আলাদা চিন্তা করতে পারে, সবাই যে একই রকম চিন্তা করবে তা কিন্তু নয়, তাই না? দেখো, যেহেতু চিন্তন কোনো সমস্যাকে সমাধান করে তৈরি হয়, তাই চিন্তনের অপর নাম সমস্যা সমাধানমূলক আচরণ। ঠিক আছে, নেক্সট দেখো, যে কোনো ব্যক্তি যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন সে সেই সমস্যা থেকে বের হওয়ার পথ খোঁজে। এবং তুমি বা আমি যে কেউ একটা সমস্যাতে পড়লে আমাদের প্রথম চিন্তা হবে কি? এই সমস্যা থেকে আমরা কিভাবে বের হব। দেখো, বারংবার সে প্রচেষ্টা এবং ভুল করতে থাকে এবং এক সময় সে সঠিক লক্ষ্যে পৌঁছায়। হ্যাঁ, তুমি বারবার চেষ্টা করছো এখান থেকে কিভাবে বের হবো, দেন তুমি হঠাৎ করে একটা কিছু একটা পেলে। হ্যাঁ, তুমি ধরো অন্ধকারে আটকে পড়েছো, তুমি চেষ্টা করলে অন্ধকারই একবার চলে যাওয়ার, কিছু দূর গিয়ে ভয়ে আবার চলে এলে। একটা চেষ্টা করলে যে গাড়ির আলোতে চলে যাওয়ার, কিন্তু গাড়ি চলে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। তো তারপরে পরে আস্তে আস্তে তুমি কি করলে না, কারোর কাছে একটা লিফট চাইলে এবং সেই তার গাড়ি বা বাইকে করে তোমার বাড়ি পৌঁছে দিল, তো সেটা একটা সমস্যার সমাধান। তো বারবার আমরা ভুল চিন্তাও করি, এবং একটা টাইম আসে যখন আমরা সঠিক চিন্তার মাধ্যমে সমস্যাটা সমাধান করি। ঠিক আছে, যেমন ধরো কেউ একটা অসুস্থ হয়েছে, সে অসুস্থ হওয়ার পর কি হয়? এখানে ওখানে ছোটাছুটি করে অনেক, এই হাসপাতাল ওই হাসপাতাল, এই ডাক্তারখানা ওই ডাক্তারখানা। তারপরে কি দেখা যায়? একটা নির্দিষ্ট জায়গাতে সে গিয়ে পৌঁছেছে যেখানে তার চিকিৎসাটা সঠিকভাবে হয়ে গেছে, অর্থাৎ সমস্যার সমাধান হলো। এই জিনিসটা অনেকটা। দেখো, চিন্তনকে মূলত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূর্ত চিন্তন, একটা হচ্ছে বিমূর্ত চিন্তন। খুব সহজভাবে বুঝবো ব্যাপারটা। দেখো, যে মূর্ত চিন্তন কি, বিমূর্ত চিন্তন কি। মূর্ত কথার অর্থ হচ্ছে মূর্তি বা স্ট্যাচু। ঠিক আছে, যেমন ধরো নেহেরু স্ট্যাচু বা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রাস্তার ধারে রয়েছে, তো তুমি সেটাকে টাচ করতে পারছো, চোখে দেখতে পাচ্ছ, ধরতে পারছো, ছুতে পারছো, এই জিনিসগুলোকে মূর্ত বলা হয়, মূর্ত বস্তু। হ্যাঁ, আর কি না, তোমার বিমূর্ত বস্তু কি? আমি তোমাকে বলছি যে কল্পনা করো, ইমাজিন একটা পক্ষীরাজের ঘোড়া, অর্থাৎ ঘোড়া যে যে ডানা মেলে আকাশে উড়ে চলেছে, তার উপরে একটা রাজপুত্র আর একটা রাজকন্যা বসে রয়েছে। তো তুমি সেটা কল্পনা করছো, এটাকে না তুমি দেখতে পাচ্ছ, না তুমি চোখের সামনে তার রং বর্ণ কিছু দেখতে পাচ্ছ, না তুমি তাকে স্পর্শ করে তার টাচ করতে পারছো, কোনো কিছু কিচ্ছু পারছো না। তো এই জিনিসটাকে আমরা বিমূর্ত বলি, এই জিনিসগুলোকে। তাহলে কি না, শিশুদেরকে মনে রাখবে মূর্ত চিন্তনের মাধ্যমে শিক্ষাদান করা উচিত। ঠিক আছে, দেখো, মূর্ত চিন্তন বিষয়টা কি? না, মূর্ত চিন্তনের মূর্ত বিষয়বস্তুকে নিয়ে চিন্তা করা যায়। ঠিক আছে, যে সমস্ত বিষয়বস্তু আমাদের চোখের সামনে রয়েছে বা যেগুলো বাস্তবসম্মত, সেই বিষয়বস্তুকে নিয়ে চিন্তন করাই হচ্ছে মূর্ত চিন্তন। বোঝা গেল? যেমন এই যে এই জিনিসটা, তুমি এই জিনিসটা রুবিক্স কিউব নিশ্চয়ই খেলে থাকবে কখনো না কখনো। তো এই জিনিসটা যখন তুমি হাতে নিয়ে তুমি সমস্যাটা সমাধান করছো, তার রঙগুলোকে মেলাচ্ছ, এটা হচ্ছে একটা মূর্ত চিন্তন। এই যে তুমি চিন্তা করছো কিভাবে এই নীল রংটাকে হটিয়ে এখানে লাল রং নিয়ে আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে চিন্তন। যে চিন্তনটা তোমার চোখের সামনে হাতে ধরে রয়েছে রুবিক্স কিউব, সেখানে চিন্তা করছো, এটা মূর্ত চিন্তন, মূর্ত চিন্তন। ওকে, আর যখন তোমার হাতের সামনে কোনো কিছুই থাকবে না, এই যে যেমন এরকম চিন্তন করছো পক্ষীরাজের ঘোড়া, বা এরকম চকলেট দিয়ে তৈরি কোনো একটা দ্বীপ বা আইল্যান্ড, নদীটা পুরো চকলেটের নদী, এখানে তুমি সাঁতার কাটবে, যত ইচ্ছা চকলেট খাবে, গাছ দেখো চকলেটের তৈরি, নারকেল গাছ চকলেটের তৈরি। তো এরকম এই জিনিসগুলো হচ্ছে কি বিমূর্ত চিন্তন, যেটা আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি, ধরতে ছুতে পারি না, সেখানে যেতেও পারি না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বিমূর্ত চিন্তন করার ক্ষমতা। আচ্ছা, আরো একটা সহজ ভাষায় বললে কি, তুমি একটা ছোট বাচ্চাকে বললে কি না, এই যে যোগ যখন শেখাও, দেখবে এরকম করে প্রথম দিকে তারা দাগ টেনে টেনে যোগ করে, তাই না? তিনটে চারটে টানলো, আর ধরো দুটো টানলো, এরপরে হচ্ছে ছটা,
ঠিক আছে, এইভাবে তারা অঙ্ক করে প্রথম দিকে যোগ যোগ করে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি মূর্ত, অর্থাৎ বিমূর্ত বিষয়টাকে তুমি মূর্তভাবে দাগের মাধ্যমে বা কাঠির মাধ্যমে উপস্থাপন করছো, এটা মূর্ত। কিন্তু যখন তারা মনে মনে বলতে পারছে 4 আর 2 6 হচ্ছে, তখন সেটা তারা বিমূর্ত চিন্তন করছে। এটাই দেখো, তাহলে মূর্ত বিষয়টা হচ্ছে মূর্ত চিন্তন তাকেই বলবো যে ধরনের চিন্তনে আমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করছি সেটা আমাদের হাতের সামনে থাকবে, আমাদের চোখের সামনে থাকবে, সেটাকে আমরা ধরতে ছুতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে বিমূর্ত চিন্তন। কাকে বলবো বিমূর্ত চিন্তন? দেখো, কল্পনার ক্ষেত্রে এই ধরনের চিন্তন বেশি প্রযুক্ত হয়। মূলত এটা কল্পনা কেন্দ্রিক। যেসব বিষয়বস্তু বাস্তবে নেই বা অনুপস্থিত রয়েছে কিন্তু তাদের সম্পর্কে চিন্তা করতে হয়, তখন সেই ধরনের চিন্তাকে আমরা বিমূর্ত চিন্তন বলি। মূলত গাণিতিক সমস্যা সমাধানে এর ক্ষেত্রে এই ধরনের চিন্তন বেশি কাজে লাগে। বিশেষ করে অঙ্কের যে অঙ্ক কোনো সমাধান করতে গেলে আমরা মনে মনেই বেশি হিসেব করে থাকি, তাই না? তাহলে এইগুলো সব বিমূর্ত চিন্তনের উদাহরণ। নেক্সট দেখো, চিন্তনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ থটস কি রয়েছে। চিন্তনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই পড়লাম আমরা, এটা একটা মানসিক প্রক্রিয়া। এটা সম্পূর্ণ আমাদের মনের উপর নির্ভর করছে, আমরা কি চিন্তা করছি। তুমি যদি মনে কোনো খারাপ ভাবনা আনো, তোমার চিন্তাও খারাপ হবে। তুমি মনে কোনো ভালো ভাবনা আনলে তোমার চিন্তা ভালো হবে। তুমি মনে কোনো হিংসাত্মক ভাবনা আনলে তোমার চিন্তা হিংস্র হবে, তাই তো? তাহলে এটা সম্পূর্ণ আমাদের মাইন্ডের উপর ডিপেন্ড করছে। আরেকটা কি বললাম আমরা, যে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয় চিন্তন। তুমি যে চিন্তনটা এই মুহূর্তে করছো আমিও সেটাই করবো, সেটা কিন্তু নয়। তুমি কোনো একটা নদী দেখে চিন্তন করলে কি না নদীটা কি সুন্দর, আর কেউ একটা একদম ডিপ্রেশনে রয়েছে, সে নদী দেখে চিন্তা করছে নদীর জলে আমি ঝাঁপ দিয়ে মরে যাই। তাহলে এই যে একই জিনিস দেখে একই জিনিস প্রত্যক্ষণ করে একই রকম চিন্তা প্রত্যেক মানুষ করে না, এটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই ব্যক্তির মনের উপর। দেখো, দ্বিতীয়ত কি না, কোনো নির্দিষ্ট একটা বিষয়বস্তুর ক্ষেত্রে চিন্তন করতে গেলে পর্যাপ্তভাবে সচেতন থাকা দরকার। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কোনো একটা কিছু চিন্তা করতে পারবে না, ঠিক আছে? তুমি একটা অঙ্ক নিয়ে ভাবছো, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলে অঙ্কটা মনে মনে হয়ে যাবে, তেমন কিন্তু নয়। প্রথম শর্ত হচ্ছে সচেতন থাকতে হবে তোমাকে। আর কি, সৃজন ক্ষমতা, কল্পনা শক্তি এবং যুক্তি প্রদানের দক্ষতা চিন্তনের উপর নির্ভরশীল। বোঝা গেল? সৃজন ক্ষমতা মানে কি, তোমার নতুন কিছু করার ক্ষমতা, অন্যদের থেকে আলাদা কিছু করতে চাওয়া, এটাকে সৃজন ক্ষমতা বলা হয়। কল্পনা শক্তি, ওকে, কল্পনা শক্তি মানে বুঝতেই পারছো, কোনো কিছুকে চিন্তা করা। যুক্তি প্রদান, রিজনিং, লজিক্যাল রিজনিং, এই সমস্ত কিছু কিন্তু এই চিন্তনের উপর নির্ভর করছে। যে কোনো কিছুতে তুমি যুক্তি দিচ্ছ, সেখানেও তোমাকে চিন্তা করতে হচ্ছে। কোনো কিছু কল্পনার ক্ষেত্রেও বিমূর্ত চিন্তন করতে হচ্ছে, সৃজন ক্ষমতার ক্ষেত্রেও মানে নতুন কিছু তৈরি করা। যেমন ধরো, যে সাইকেল প্রথম তৈরি করেছিল, সেটা একটা নতুন জিনিস তৈরি করেছে, সেই ক্ষেত্রেও তাকে ভাবতে হয়েছে সব কিছু। তারপর দেখো, বিষয়বস্তুর উত্থাপন বা গভীরভাবে বিশ্লেষণের ক্ষেত্রে চিন্তন সহায়তা করে। ওকে, যে কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করে বলার জন্য চিন্তনে, যেমন আমি যখন এগুলো পড়াচ্ছি আমাকেও ভাবতে হচ্ছে যে কিভাবে আরো সহজভাবে তোমাদের কাছে বিষয়টা তুলে ধরবো, তাই তো? দেখো, পঞ্চমত, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে পূর্ব অনুমান করতে এবং আকাঙ্ক্ষার স্তর নির্ধারণের ক্ষেত্রে চিন্তন প্রধান সহায়ক হয়। চিন্তন হলো মতামত প্রকাশ, বিচারকরণ এবং বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। ওকে, নেক্সট দেখো, নির্দিষ্ট স্থান, শ্রেণী বা বিষয়বস্তুর বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে সব কিছুতেই চিন্তা লাগে, তাই না? যে কোনো কিছু স্থান শ্রেণী সম্পর্কে বলো, হ্যাঁ, যে কোনো স্থানে, এই যে কালকে ধরো নবান্ন অভিযান হবে, তাহলে সেখানকার যে বৈশিষ্ট্য, ধরো তুমি গেছিলে, তুমি এসে সেটাকে ব্যাখ্যা করছো যে কি কি হয়েছিল, তো সেই জিনিসটা, সেই স্থান সম্পর্কে তুমি বিবরণ করছো, সেখানেও তোমাকে চিন্তা করতে হবে, তাই না? সব কিছুতেই কিন্তু চিন্তন লুকিয়ে আছে। দেখো, আর কি না, এই যে মানব জীবনে উদ্ভূত সমস্যায় চিন্তনের সৃষ্টি করে। আমরা প্রথমেই পড়লাম, চিন্তনের প্রথম স্টেপ হচ্ছে সমস্যা। তুমি তখনই চিন্তা করবে যখন তুমি সমস্যার মধ্যে পড়বে। এই যে আমাদের সিএম, যিনি এখন চিন্তা করছেন যে কালকের এই যে বিরাট হ্যারাসমেন্ট, সেটা কিভাবে তিনি সামলাবেন। একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যে মানুষজন যাচ্ছে, সেই কারণেই তার এই চিন্তা, তাই তো? বা তুমি ধরো কাল যাবে, তাহলে তুমি চিন্তা করছো যে আমি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে কিভাবে নবান্ন যাব, তো সেটা তোমার একটা সমস্যা তৈরি হয়েছে, তোমার কাল যেতে হবে, সেই জন্য তুমি চিন্তা করছো, তাই তো? তাই প্রত্যেকটা চিন্তার পিছনে থাকে একটা সমস্যা, যেটা থেকে চিন্তার সৃষ্টি হয়। এই লাইনটা থেকে অনেক সময় প্রশ্ন আসে যে চিন্তনের জন্ম হয় কি থেকে। আচ্ছা, তারপরে দেখো, চিন্তন প্রক্রিয়ার দ্বারা কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সামগ্রিক একটা ধারণা লাভ করতে পারে। ওকে, তুমি যখন চিন্তা করছো, তোমার পাশে বা রাস্তায় ধর বিকট একটা চিৎকার শুনতে পেলে, তো তুমি তখন, বা অনেক মানুষের চিৎকার শুনতে পেলে, তুমি তখন চিন্তা করতে পারলে যে হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা খারাপ কিছু একটা ঘটেছে, ঠিক আছে? তাই তোমার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কেও তুমি চিন্তার মাধ্যমে একটা ধারণা নিতে পারো। আর কি না, ব্যক্তির প্রাক চেতন স্তরের সঙ্গে
চিন্তন বিশেষভাবে সম্পর্কযুক্ত। সমস্যার গভীরতার উপর মানুষের চিন্তার গভীরতা নির্ভরশীল। অর্থাৎ যদি তুমি ভীষণ সমস্যায় পড়ো, চিন্তাও ভীষণ রকম হবে। যদি লাইট কোনো সমস্যার মধ্যে থাকে, হালকা সমস্যায় থাকো, তাহলে চিন্তা খুব একটা বেশি হবে না, তাই তো। চিন্তন আসলে মানব জীবনের সৃজন ক্রিয়া। সৃজন ক্রিয়া মানে কি, আমি প্রথমেই বললাম, নতুন কিছু ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, সেটাকেই সৃজন ক্রিয়া বা ক্রিয়েটিভিটি বলা হয়। ওকে, যার সঙ্গে বুদ্ধিমত্তার একটি সম্পর্ক বর্তমান। চিন্তন একটি নির্বাচনধর্মী ক্রিয়া। এই জিনিসটা থেকে প্রশ্ন আছে, চিন্তনকে কেন নির্বাচনধর্মী ক্রিয়া বলা হয়? আমরা সব জিনিস নিয়ে কিন্তু চিন্তা করি না, সব কিছু নিয়ে চিন্তা করি না, আমাদের যেটা দরকার সেটা নিয়েই চিন্তা করি, তাই তো। এই পৃথিবীতে চিন্তা করার বহু বিষয় রয়েছে, আমরা কি প্রতিদিন সব কিছু নিয়ে চিন্তা করি না? যেটা আমাদের সমস্যা হয়েছে, সমস্যায় পড়েছি, সেই বিষয় নিয়েই চিন্তা করি, তাই না। সমস্যার সমাধানে মানুষের মস্তিষ্কে উদ্ভব হয় চিন্তার মাধ্যমে। দেখো, চিন্তন হলো একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। প্রতিটা চিন্তন প্রক্রিয়ার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তুমি আজকে বসে কোনো এক কিছু একটা নিয়ে টেনশন করছো, চিন্তা করছো, তার একটা উদ্দেশ্য আছে, যে ঠিক এই কারণে তোমার পরীক্ষা কেমন হবে, পড়াশোনা হচ্ছে না, এই নিয়ে চিন্তা করছো, তার একটা উদ্দেশ্য আছে, যে সামনে পরীক্ষা আছে, তুমি ফেল করে যেতে পারো, এই নিয়ে চিন্তা করছো। প্রতিটা চিন্তন প্রক্রিয়ার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এমন নয় যে কোনো কিছুই নয় তবুও আমরা চিন্তা করছি। হ্যাঁ, দেখো, চিন্তন ভাষার সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আমরা চিন্তনের অন্যতম উপাদান ভাষা। কারণ দেখবে, যখন আমরা চিন্তা করি, আমাদের মস্তিষ্কের মধ্যেও যেন মনে হয় না কথা বলে বলে চিন্তা করি। কেউ হয়তো বিড়বিড় করে বলে স্বভাবটাকে, কারো মনে মনে কথা চলে। ভাষা কিন্তু সম্পূর্ণ সম্পর্কযুক্ত চিন্তনের জন্য। ওকে, আমরা চিন্তনকে প্রকাশ করার জন্য ভাষার দরকার হয়। অর্থাৎ আমি যদি বলি কি এত চিন্তা করছো, তুমি কি চিন্তা করছো সেটা বলার জন্য ভাষার দরকার। বা তুমি যখন মনে মনে চিন্তা করছো, সেটার জন্য মনে মনে তুমি কিন্তু নিজের সাথে নিজে ভাষা ব্যবহার করে কথা বলছো। তারপরে দেখো, চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে মূর্ত বিষয় থেকে বিমূর্ত বিষয়ের দিকে যাওয়া যায়। যে জিনিসটা বলছিলাম, যে কোনো একটা জিনিস, ধরো তোমার এই যে সামনে 4টে লাঠি আছে, তুমি এবার চিন্তা করছো যে আর দুটো দিলে কটা হবে, তুমি দেখলে 6টা হচ্ছে। এখান থেকে তুমি মনে মনে ভাবলে, তোমার কাছে আর লাঠি নেই, তুমি ভাবলে আরো দুটো যদি দিয়ে দিই, এটা মনে মনে, তাহলে কটা হবে, তুমি দেখছো 8টা হচ্ছে। এই জিনিসটা, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত জিনিসে আমরা যেতে পারবো। ওকে, নেক্সট আসছি আমরা চিন্তনের শ্রেণীবিভাগে। 2 প্রকারের চিন্তন আমরা মূলত দেখে থাকবো। একটা হচ্ছে অভিসারী চিন্তন, আর একটা হচ্ছে অপসারী চিন্তন। ওকে, অপসারী চিন্তন কি, মনে রাখবে, এটা সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত। ওকে, অপসারী চিন্তন সৃজনশীলতার সাথে যুক্ত। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হয়। 2022 সালে এই প্রশ্নটা এসেছিল, যে সৃজনশীলতার সাথে যুক্ত কোন ধরনের চিন্তন। সবসময় মনে রাখবে অপসারী চিন্তন। অপসারী মানে কি, অপরের থেকে সরে গিয়ে চিন্তা করা, এই জিনিসটা মনে রাখবে। অপসারী মানে কি, অপরের থেকে সরে গিয়ে চিন্তা করা। দেখবে, যারা যা কিছু দেখে বা যারা যা কিছু নতুন কিছু সৃষ্টি করে, অন্যের থেকে একটু আলাদাভাবে তারা চিন্তা করে। ঠিক আছে, এই যে জীবনানন্দ এত সুন্দর কবিতা লিখেছেন। হ্যাঁ, কেউ কি গ্রামের পুকুর ঘাট, রাস্তাঘাট, সবুজ গাছপালা মোড়া জঙ্গল দেখেনি? এর আগে বহু মানুষ দেখেছে জীবনানন্দ দাশের আগেও, কিন্তু তার মতো করে তো কেউ লিখে যেতে পারেনি, তাই তো। বা এই যে রবীন্দ্রনাথকে দেখো, তার জীবনের এই যে ছোট ছোট ঘটনাগুলোকে তিনি কত সুন্দর গল্পের আকারে তুলে ধরেছেন, মানে অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করেছেন। এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে আমরা বলছি সৃজনশীলতা। আর এটার জন্য দরকার অপসারী চিন্তন। মূলত যারা কবি হন, সাহিত্যিক হন, বা এই ধরনের মানুষ যারা অন্যদের থেকে একটু আলাদা ধরনের মত প্রকাশ করেন, তাদের মধ্যে এই অপসারী চিন্তন ক্ষমতা বেশি থাকে। আর অভিসারী চিন্তা কি, গতানুগতিক যে চিন্তন, সেগুলো সব অভিসারী চিন্তন। দেখো, অভিসারী মানে একত্র বা সমষ্টিগত, অর্থাৎ একই স্থানে বোঝায়। অপসারী মানে ছড়িয়ে পড়া বা বিস্তৃতি ঘটা, চারিদিকে বিচ্ছিন্ন অবস্থাকে বোঝানো হয়। অভিসারী চিন্তন কি, দেখো ভালো করে বুঝবে। 22 সালে কি প্রশ্ন এসেছিল সেটাও বলবো। দেখো, যেসব সমস্যার নির্দিষ্ট সমাধান আছে, সেই সব সমস্যাকে সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন, তাকে অভিসারী চিন্তন বলা হলো। ওকে, আর অপসারী চিন্তন কি, না যেসব সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান নেই, সেই সব সমস্যা সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন, তাকে অপসারী চিন্তন বলা হলো। এই পদ্ধতি প্রয়োগ করে আমাদের চিন্তনকে প্রসারিত করতে পারি। আমি এবার উদাহরণটা দিই। 22 সালে যে প্রশ্ন এসেছিল, যে একটা এই যে কাপ, এই একটা কাপের ব্যবহার অ্যাজ এ টিচার তুমি জিজ্ঞেস করলে। ওকে, এই যে একটা কাপের ব্যবহার, এবং একজন একাধিক ব্যবহার বলেছে। ঠিক আছে, এই কাপকে কি কিভাবে ব্যবহার করি, একজন বলেছে চা খেতে, একজনই বলছে, সে বলছে চা খেতে পারি, এটা দিয়ে জল খেতে পারবো, এটা দিয়ে দুধ পান করতে পারবো, তাই তো, এটা দিয়ে আরো ধরো কিছু বললো, জুস পান করতে পারবো। এরকম একাধিক 4টে 5টা 6টা ব্যবহার বললো। ওকে, আর একজন কি বললো, এটা দিয়ে আমরা চা পান করতে পারবো।
তো মূলত কাপ দিয়ে আমরা কি করি, চা পান করি বেশিরভাগ সময়। তাহলে এই ব্যক্তি যেটা করলো সেটা হচ্ছে অভিসারী চিন্তন, অর্থাৎ একটা সমস্যার একটাই সমাধান বললো। আর এই ব্যক্তি যে করলো সেটা হচ্ছে অপসারী চিন্তন, অর্থাৎ একটা সমস্যার নির্দিষ্ট একটি সমাধান না করে একাধিক জিনিস কিন্তু সে বললো, একাধিক উপায় বলেছে। বোঝা গেল? যখন একটা সমস্যার একাধিক সমাধান আমরা উল্লেখ করতে পারবো, যেমন ধরো একটা অঙ্ক, সেই একটা অঙ্ককে যদি একটাই প্রসেসে তুমি করতে পারো তাহলে তুমি অভিসারী চিন্তন করেছো। একটা অঙ্ককে যদি তুমি 4-5টা আলাদা আলাদা নিয়মে করতে পারছো, তার মানে তুমি অপসারী চিন্তন প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছ। বোঝা গেল? অপসারী চিন্তন আর অভিসারী চিন্তনের মধ্যে এইটুকুই পার্থক্য। আচ্ছা, দেখো অপসারী চিন্তন আমাদের সৃজনশীলতার সাথে যুক্ত, যেটা বলছিলাম এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয় যে অপসারী চিন্তন সেটা সৃজনশীলতার সাথে যুক্ত। এখান থেকে প্রশ্ন হয় সৃজনশীলতার সাথে যুক্ত কোন ধরনের চিন্তন। ওকে, বা এই যে ক্রিয়েটিভিটির সাথে কিন্তু সবসময় অপসারী চিন্তন যুক্ত। দেখো নতুন কোনো জিনিসকে তৈরি করতে বা নতুন কোনো চিন্তা ভাবনা করতে সবসময় এই অপসারী চিন্তন ব্যবহৃত হয়। শিশুর অপসারী চিন্তন করার ক্ষমতা বেশি থাকে, যে শিশুর অপসারী চিন্তন ক্ষমতা বেশি থাকে সে তত বেশি সৃজনশীল হয়। হ্যাঁ, সৃজনশীল মানুষ কারা হবেন? যারা অন্যের থেকে আলাদা কিছু করতে পারবেন। দেখো এই ধরনের চিন্তার প্রতিক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্দিষ্ট বিষয়ের বাইরে যেতে হয়। এখান থেকে প্রশ্ন হয় যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং কাকে বলা হয়, বা কোন ধরনের চিন্তনকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হচ্ছে। অর্থাৎ একটা গতানুগতিক বক্স যেটার মধ্যেই সবাই চিন্তন করে, যে ক্রিয়েটিভ ব্যক্তি বা সৃজনশীল ব্যক্তি সে সেখান থেকে আউট, অর্থাৎ একটু বাইরে গিয়ে আলাদাভাবে চিন্তা করবে। তো সৃজনশীল ব্যক্তিদের এই ধরনের চিন্তনকে, মূলত অপসারী চিন্তনকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলা হয়। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মনে রাখবে, অপসারী চিন্তনকে কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তন বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো প্রতিফলনমূলক চিন্তন কি না, এটা অন্তর্দৃষ্টি ভিত্তিক। অন্তর্দৃষ্টি কি আমরা একটু আগেই পড়লাম, তাই তো, যে কোনো সমস্যার সমাধান কি সেটা আগে থেকে মনে করা, এটাকে অন্তর্দৃষ্টি বলে। তো এই একটি সমস্যার সমাধানের জন্য আগে থেকে দেখো অভিজ্ঞতা ব্যবহার করা হয়। তো সেই ধরনের চিন্তনকে প্রতিফলনমূলক চিন্তন, অর্থাৎ যেটা অন্তর্দৃষ্টি সেটাই প্রতিফলনমূলক চিন্তন। যে কোনো একটা সমস্যায় পড়েছি আমরা, সেই সমস্যা থেকে আমরা কিভাবে বের হব সেই জিনিসটা জানাই কিন্তু আমাদের প্রতিফলনমূলক চিন্তনের মধ্যে পড়ছে। আগে থেকে আমাদের মন যখন ঠিক করে নিচ্ছে এইভাবে এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সমালোচনামূলক চিন্তন। ঠিক আছে, আজকে আমরা মোটামুটি এতদূর করি, নেক্সট পার্টটা আমরা কালকে করব, আজকে অনেকটা রাতও হয়ে গেছে। দেখো সমালোচনামূলক চিন্তন, সমালোচনামূলক চিন্তা ভাবনা হলো ধারণাগুলোর মধ্যে যৌক্তিক সংযোগ বোঝা। দেখো নাম থেকেই বুঝতে পারছি কোনো কিছু যৌক্তিকতা। সমালোচনা মানে কি, তুমি কোনো একটা কিছু কাজ করেছো, সেটা সমালোচনা করা হচ্ছে। সমালোচনা আর আলোচনার মধ্যে পার্থক্য রয়েছে। সমালোচনা করা হচ্ছে মানে কি, সেটার খারাপ দিকও তুলে ধরা হচ্ছে, কেউ কেউ দু একটা ভালো দিকও তুলে ধরছেন, মূলত খারাপ দিকের পরিমাণ বেশি। ঠিক আছে, অর্থাৎ তোমার ভুল ভ্রান্তির পরিমাণটাকে বেশিভাবে দেখানো হচ্ছে। তো সেই ধরনের চিন্তনকে আমরা সমালোচনামূলক চিন্তন বলবো। দেখো স্পষ্টভাবে এবং যুক্তিগতভাবে চিন্তা করার ক্ষমতা, তার বিরুদ্ধে যখন যুক্তি দিতে পারছো তুমি যে এই কারণে এই জিনিসটা ভুল, তো সমস্যা সমাধানের জন্য এটি অপরিহার্য, কারণ এটি আমাদের সমস্যাকে চিহ্নিত করতে এবং বিশ্লেষণ করতে, সমাধানের মূল্যায়ন করতে এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সমালোচনামূলক চিন্তন। আচ্ছা, এরপরে অভিসারী অপসারী করবো, চলো আজকে শেষ করে দিই, প্র্যাকটিস পর্যন্ত করেই দিই আজকে, চলো। আচ্ছা, নেক্সট দেখি আমরা বিশ্লেষণাত্মক চিন্তন। বিশ্লেষণাত্মক চিন্তন কি, কোনো কিছুকে যখন ডিটেলসে ব্যাখ্যা করা হবে বা বিশ্লেষণ করা হবে সেই ধরনের চিন্তাকে বিশ্লেষণাত্মক চিন্তন বলা হয়। ঠিক আছে, দেখো বিশ্লেষণাত্মক চিন্তা হলো জটিল তথ্যকে ছোট ছোট অংশে বিভক্ত করার একটা প্যাটার্ন এবং সেইগুলো সম্পর্কে শনাক্ত করার ক্ষমতা। ঠিক আছে, দেখো গিলফোর্ডের অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তনের ধারণা দেন। এখান থেকে একটা প্রশ্ন আছে, এই যে দুই ধরনের চিন্তন আমরা পড়লাম, মূল ভাগ দুটো, অভিসারী আর অপসারী। তাহলে কে প্রথম এই অভিসারী এবং অপসারী চিন্তন এই দুটো ভাগে চিন্তনকে ভাগ করেছিলেন? সঠিক উত্তর হবে জেপি গিলফোর্ড। ওকে, জেপি গিলফোর্ড সর্বপ্রথম কিন্তু অভিসারী এবং অপসারী চিন্তনের ধারণা দিয়েছিলেন। আচ্ছা, বিশ্লেষণ চিন্তন তাহলে বোঝা গেল, কোনো একটা জটিল এবং বড় কঠিন সমস্যাকে ছোট ছোট সমস্যাতে ভেঙে নিলাম। বিশ্লেষণ মানেই হচ্ছে ভেঙে নেওয়া, ছোট ছোট অংশে বিভক্ত করা এবং সেগুলোকে নিয়ে চিন্তা করা। ধরো তুমি বর্ধমান থেকে তুমি কোথায় যাবে? সুন্দরবন যাবে। ওকে, এটা একটা লং ট্রিপ, একটা অনেক লম্বা রাস্তা। তো এটা টোটালটা না গিয়ে একসাথে তুমি ভেঙে ভেঙে গেলে, এখান থেকে এত দূর এলে, তারপরে বাস পাল্টে এখানে এলে, তারপর দুদিন রেস্ট করলে এখানে এলে, সেই ধরনেরই ধারণা। তো একটা বিরাট বড় সমস্যাকে ছোট ছোট সমস্যায় ভেঙে নিয়ে সেটাকে সলভ করা, সেই জিনিসটাকে আমরা কি বলছি? বিশ্লেষণাত্মক চিন্তন। যেমন এই যে ধরো এরকম একটা অঙ্ক রয়েছে,
এরকম একটা অঙ্ক রয়েছে। তো এই টোটাল অঙ্কটাকে আমরা কি করি, ছোট ছোট অংশে ভেঙে নিয়ে যাই। তো ঠিক এরকম ভাবে দিয়ে এদিকটা থেকে যোগটা করতে শুরু করি, 5 আর 6 11 আর 2 13, 13 3 হাতে 1 থাকবে আমাদের, এখানে আবার 3 4 2 8 এরকম ভাবে আস্তে আস্তে বসাতে বসাতে যায় আমরা কি। কিন্তু ছোট সমস্যা থাকলে কি 10 আর 10, ছোট সমস্যা আমরা টোটাল করে নিচ্ছি 10 10 20 এরকম ভাবে, তাই তো। তো এইটা হচ্ছে ভেঙে ভেঙে করা, কোনো সমস্যার সমাধানকে ভেঙে ভেঙে করছি এইভাবে, আর কোনো সমস্যার সমাধানকে ডাইরেক্ট করছি এইভাবে, বিশ্লেষণাত্মক চিন্তন করছি এই ক্ষেত্রে। ঠিক আছে, বড় কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা বিশ্লেষণাত্মক চিন্তন করি, মনে রাখবে। অর্থাৎ বড় সমস্যাকে ছোট ছোট সমস্যায় ভেঙে দিলাম, দেন আমরা সঠিক উত্তরটা পেলাম। আচ্ছা, তাহলে এটা বললাম যে গিলফোর্ড এই যে অভিসারী এবং অপসারী চিন্তার ধারণা কিন্তু তিনি দিয়েছিলেন। আর অভিসারী আর অপসারী চিন্তার পার্থক্য কি, ভালো করে দেখো এই সবটা। দেখো, অভিসারী চিন্তন যেটাকে ইংরেজিতে কনভার্জেন্ট থিঙ্কিং বলা হয়, আর অপসারী চিন্তন যেটাকে ইংরেজিতে ডাইভার্জেন্ট থিঙ্কিং বলা হয়। তো অভিসারী চিন্তন একটি মাত্র সমাধান, ওকে, একটি মাত্র সমাধান থাকে যেটিকে কেবলমাত্র সঠিকভাবে সমাধান বলে বিবেচনা করা হয়। যেমন বললাম এই যে যে চায়ের কাপের ব্যবহার জিজ্ঞেস করেছিলেন, দেখবে 22 সালের প্রশ্ন আছে, এই যে একজন ম্যাম শ্রেণীকক্ষে চায়ের কাপের ব্যবহার জিজ্ঞেস করেছিলেন, একজন বলেছিল কি না শুধুমাত্র চা পান করা। তো সে সমস্যাটার একটাই মাত্র সমাধান বলেছিল এবং সেটাই তার মনে হয়েছিল, তো সেটা হচ্ছে অভিসারী চিন্তন, একটাই মাত্র সমাধান রয়েছে। ঠিক আছে, অপসারী চিন্তন কি, এখানে একাধিক সমাধানকে সঠিক বলে মনে করা হয়। কেউ একজন যখন বললে এটা দিয়ে চা পান করি, জল পান করি, দুধ পান করি, অর্থাৎ এই সমস্ত কিছু সমাধান এবং সবগুলোই পান করা সম্ভব, তাই তো। কাপ বলে যে শুধু চাই পান করতে হবে তাই তো নয়, তো এটাও সবগুলোই সঠিক। তাহলে তিনি করলেন কি অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং, দেখো অন্যের থেকে একটু আলাদা। আচ্ছা, এটা কি, এটা একটা নৈর্ব্যক্তিক পদ্ধতি, অবজেক্টিভ মেথডে এই ধরনের চিন্তনগুলো আমরা করে থাকি, আর এটা একটা সাবজেক্টিভ মেথড, টোটাল থিওরির উপর বেস করে এই ধরনের চিন্তা আমরা করি। চিন্তার গতি এবং অধ্যাবসায়ের প্রয়োজন হয় অভিসারী চিন্তনের ক্ষেত্রে, আর এই যে অপসারী চিন্তন সেই ক্ষেত্রে চিন্তার নমনীয়তা ফ্লেক্সিবিলিটি দরকার হয় এবং অনুসন্ধানী প্রবণতা দেখাতে হয়। অর্থাৎ তার মনের মধ্যে একটা মানে খোঁজ পাদের এরকম ব্যাপার হয় যে খুঁজে খুঁজে সে অন্যান্য ধরনেরও উত্তরকে একসাথে বলে। আচ্ছা, এটা কি, এই যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখান থেকে প্রশ্ন হয় যে কোন ধরনের চিন্তন বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত, যদি প্রশ্ন করে উত্তর করবে অভিসারী চিন্তন বুদ্ধিমত্তার সাথে সম্পর্কযুক্ত। যদি প্রশ্ন আসে সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত কি, তাহলে উত্তর করবে অপসারী চিন্তন। বোঝা গেল, বুদ্ধিমত্তার সাথে সম্পর্কযুক্ত কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তন, সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। ওকে, এটাকে বলা হয় ক্লোজ এন্ডেড সলিউশন। আমরা পরে পেডাগজিতে পড়বো, দুই প্রকার কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। ঠিক সেরকম সলিউশনও দুই প্রকার, একটা ক্লোজ এন্ডেড, একটা ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড সলিউশন মানে কি, সেটার অসংখ্য সলিউশন রয়েছে কোনো একটা জিনিসের। ধরো তোমার হাত থেকে কলমটা নিচে পড়ে গেল, এটা কি কিভাবে আবার উপরে তুলবে, এর অসংখ্য সলিউশন তুমি দিতে পারো। যে ঝুঁকে তুলবে, তুমি পায়ে করে তুলবে, হাতে করে তুলবে, অন্য কাউকে ডেকে বলবে তাকে তুলে দিতে, একটা ক্রেন নিয়ে আসবে কলম তোলার জন্য, এরকম অসংখ্য সলিউশন পাবে, তাই তো। আচ্ছা, কিন্তু ক্লোজ এন্ডেড সলিউশন কোনটা, ধরো বলা হলো যে এখান থেকে চাঁদ পর্যন্ত রকেট ছাড়া মানুষ কিভাবে যাবে, এখনো পর্যন্ত কি সম্ভব রকেট ছাড়া কোনোভাবে চাঁদে যাওয়া, পৃথিবী থেকে, সমস্যা নয়, সম্ভব নয়। তাহলে এর একটাই উপায় রয়েছে, রকেট চাই। তো এই ধরনের সলিউশন হচ্ছে ক্লোজ এন্ডেড, যার একটাই উপায় রয়েছে। আর ওপেন এন্ডেড কি, ওই যেটা বললাম যে তোমার কলম পড়ে গেছে, কলমটা তুমি কিভাবে তুলবে, বহু রকম ভাবে তুমি কলমটাকে তুলতে পারো, এটা ওপেন এন্ডেড সলিউশন। পরে আরো পড়বো আমরা পেডাগজিতে। আচ্ছা, এবার কয়েকটা জিনিস একটু নোট করে রাখবে। এই যে ডাইভার্জেন্ট থিঙ্কিং আমরা যেটা পড়লাম, মানে বাংলাতে যেটাকে আমরা অপসারী চিন্তন বলছি, ভালো করে দেখবে। তো এটাকে বলা হয় ক্রিয়েটিভ থিঙ্কিং, কারণ সৃজনশীলতার বিকাশ ঘটে, ক্রিয়েটিভিটি দেখা যায় এতে, ক্রিয়েটিভ থিঙ্কিং। এটাকে হরাইজন্টাল থিঙ্কিং এর অপর নাম, আর কি আউট অফ দ্য বক্স থিঙ্কিং। তো এই চিন্তন ডাইভার্জেন্ট থিঙ্কিং কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আর এটা বেশি পজিটিভ, মানে বেশি ভালো, এটা মনে রাখবে। আর এর অপর নাম কি কি, ক্রিয়েটিভ থিঙ্কিং, হরাইজন্টাল থিঙ্কিং অ্যান্ড আউট অফ দ্য বক্স থিঙ্কিং। আচ্ছা, এরপরে হচ্ছে ব্রেন স্টর্মিং, এই চিন্তনের সাথে সম্পর্কযুক্ত। ব্রেন স্টর্মিং কি, ব্রেন স্টর্মিং হচ্ছে মস্তিষ্ককে কোয়েশ্চেনিং এর মাধ্যমে, প্রশ্ন করার মাধ্যমে সক্রিয় করে তোলা। ঠিক আছে, তোমাদের কারো ধরো ঘুম আসছে, আমি এখানে যদি একজনের নাম নিই, ধরো এই যে আসিফা, আসিফা ধরো খুব ঘুম পাচ্ছে, আসিফাকে যখনই আমি নাম নিয়ে বললাম আসিফা এই প্রশ্নটার উত্তর বলো, আসিফা কিন্তু সক্রিয় হয়ে গেল, আসিফার ব্রেন কিন্তু সক্রিয় হয়ে গেল। এই জিনিসটাই ব্রেন স্টর্মিং, প্রশ্ন করার মাধ্যমে ব্রেন স্টর্মিং করা হয়। পরে পড়বো ব্রেন স্টর্মিং। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মেন স্ট্রিমিং আর ব্রেন স্টর্মিং এই দুটো জিনিস পড়বো। হ্যাঁ, যে তোমার আইকিউ, আইকিউ যারা 75 নিচে তাদেরকে কিভাবে ব্রেন স্টর্মিং করতে হয় সেগুলো পড়বো। দেখো, কনভার্জেন্ট থিঙ্কিং কে বলা হয় কি না, কনভার্জেন্ট থিঙ্কিং এর অপর নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয় এটাকে, অ্যানালিটিক্যাল থিঙ্কিং বলা হয় এটাকে। দেখো,
লিনিয়ার থিঙ্কিং বলা হয় এটাকে এবং ভার্টিক্যাল থিঙ্কিং বলা হয় এটাকে। তাহলে এই জিনিসটা মনে রাখবে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, ঠিক আছে? ভার্টিক্যাল বলা হচ্ছে কনভার্জেন্টকে আর হরাইজন্টাল থিঙ্কিং বলা হচ্ছে ডাইভার্জেন্টকে। এই নোট বলে যে জিনিসটা আছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে। ওকে, চলো এতদূর পর্যন্ত বোঝা গেছে কিনা বলো। নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করব, তারপরে আজকের ক্লাসটা শেষ করব। বোঝা গেছে যতটা বললাম? কারো কোনো সমস্যা থাকলেও বলবে, বোঝা গেলেও বলবে। ওকে, অভিজিৎ বুঝতে পেরেছে, ভেরি গুড। হ্যাঁ, ব্রেন স্টর্মিংকে মস্তিষ্কের ঝড় বলা হয় বাংলায়, একদম তাই। ওকে, সিদ্ধার্থ, ভেরি গুড। নীতি, নীতি কোনটা কোনটা সৌভিক? নীতি স্যার নোটটা যেটা দেখালেন লাস্টেরটা। আচ্ছা, পিডিএফ দিয়ে দেবো তোমাদের, চিন্তা নেই। হ্যাঁ, চলো এবার তাহলে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করা যাক। ওকে, অ্যান্সারগুলো বলবে সবাই। চলো, প্রথম প্রশ্ন বলো, সৃজনশীলতার সাথে কোন ধরনের চিন্তন যুক্ত? বলো, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। বি। অ্যান্সার করো। কেন্দ্র অপসারী, কেন্দ্র অনুসারী, উভয় নাকি কোনোটিই নয়? সৃজনশীলতা। চলো মাইক্রোফোন অন করেই বলো সবাই, তাহলে বারবার আমাকে ঘুরে যেতে হবে না। ওকে, একদম তাই, এখানে সঠিক উত্তর হবে অপসারী চিন্তন। হ্যাঁ, চলো নেক্সট বলি আমরা 2 নম্বর। বলো, নিচের এই যে প্রশ্নগুলো রয়েছে এদের মধ্যে কোন প্রশ্নটা শিশুকে নিজে চিন্তা করতে বেশি সাহায্য করবে? বলো, কোন জিনিসটা শিশু নিজে চিন্তা করে বলবে? সি। ভেরি গুড। এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে বারবার আসছে, 22-এও একটা এসেছিল, ঠিক আছে? এই যে যখন বলা হবে কম্পিউটার কে আবিষ্কার করে, দেখো এগুলো বই পড়ে মুখস্থ করা যায়, তাই না? ডেস্কটপ কাকে বলা হয়, কম্পিউটার কি সহজ করে তুলেছে, এগুলো সব বইয়ে পাওয়া যাবে। কিন্তু দৈনন্দিন জীবনে কি কি ব্যবহার আমরা করি, এটা শিশু ভেবে বলবে, তাই না? তার বাস্তব অভিজ্ঞতা থেকে। তারপরে বলো 3 নম্বর, বলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং কাকে বলা হয়? ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট, ক্রিটিক্যাল, অ্যানালিটিক্যাল। ভেরি গুড, ডাইভার্জেন্ট থিঙ্কিং কে বলা হয় আউট অফ দ্য বক্স থিঙ্কিং। নেক্সট বলো 4 নম্বর, ক্লোজ এন্ডেড সলিউশন। ক্লোজ এন্ডেড মানে একটাই সলিউশন, ঠিক আছে? কোন ধরনের চিন্তনে পাওয়া যায়? সি। বি। বি। ভেরি গুড, কনভার্জেন্ট থিঙ্কিং এর মধ্যে পাওয়া যাবে। চলো তারপরে বলি 5 নম্বর, ভালো করে পড়বে দেন অ্যান্সার করবে। বলো, রমাকে একটি অঙ্ক বোর্ডে ডেকে সমাধান করতে দেওয়া হলো। রমা অঙ্কটিকে সঠিকভাবে সমাধান করতে পারলো। রমা পুনরায় স্যারকে জিজ্ঞাসা করলো, আমি কি অঙ্কটিকে আরো একটু সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাতে পারি? স্যারের অনুমতি পেলে সে অঙ্কটিকে আরো সহজ করে অন্য একটা পদ্ধতিতে সমাধান করে দেখালো। তাহলে এখানে রমা কোন ধরনের চিন্তন করেছিল? এগুলো সিটেটের প্রশ্ন, দেখতে পাচ্ছ তাহলে কিভাবে আসে। ওকে, এমন ভাবেই পড়াবো, তোমাদের কোনো কিছু আটকাবে না একদম। এটা কোন ধরনের চিন্তন হবে? অপসারী চিন্তন, তাই তো, ডাইভার্জেন্ট থিঙ্কিং। ভেরি গুড। চলো, প্রশ্নটা দেখে ভয় লাগতে পারে, এত বড় প্রশ্ন, কিন্তু কিছুই নেই। চলো 6 নম্বর, বলো নিম্নোক্ত যেটি চিন্তনের বৈশিষ্ট্য নয়? বলো কোনটা চিন্তনের বৈশিষ্ট্য নয়? স্বতঃস্ফূর্ত এটা চিন্তনার বৈশিষ্ট্য এ হয়। বৈশিষ্ট্য নয় বলেছে? হ্যাঁ, এটাই হয়। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? একদমই তাই। চিন্তন কি স্থায়ী? আমি তো প্রথমেই বললাম, কোনো একটা জিনিস নিয়ে আমরা সারা জীবন চিন্তা করি না, এটা ক্ষণস্থায়ী প্রক্রিয়া। ভেরি গুড, ডি হবে। আচ্ছা, তারপরে বলো 7 নম্বর, বলো চিন্তনকে কেন্দ্র অপসারী ও কেন্দ্র অনুসারী এই দুই ভাগে কে ভাগ করেছেন? ভেরি গুড, গিলফোর্ড, জেপি গিলফোর্ড এই ভাগে ভাগ করেছেন। নেক্সট বলো, জটিল তথ্যকে ছোট ছোট অংশে বিভক্ত করে বড় প্যাটার্ন এবং সম্পর্কে শনাক্ত করার ক্ষমতাকে কোন ধরনের চিন্তন বলে? ডি। একদম মনে রাখবে, ছোট ছোট অংশে ভাঙাকে বলা হয় বিশ্লেষণ। বিশ্লেষণ মানেই হচ্ছে ভেঙে নেওয়া। আচ্ছা, তারপরে বলো 9 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানের জন্য কোন ধরনের চিন্তন অপরিহার্য? সমস্যার সমাধান। ডি। বলো বাকিদের কি মনে হচ্ছে? অপসারী চিন্তন। ঠিক করে দেখো ভালো করে, অপসারী চিন্তন কি সমস্যা সমাধানের সাথে যুক্ত? বি। সমস্যা অপসারী চিন্তন হচ্ছে নতুন কিছু তৈরি করে। ডি। একদমই তাই, ডি বিশ্লেষণাত্মক। কোনো একটা বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভেঙে আমরা সমাধান করব।
আচ্ছা, তারপরে এসো 10 নম্বর এবং লাস্ট প্রশ্ন, সবাই সঠিক উত্তর দাও। এটা শিশু সর্বপ্রথম কোন অপসরি। ধরনের চিন্তন করবে? এটা অবসরে অপসরি। একদম, শিশু সবার প্রথম কিন্তু অপসারী চিন্তন করে। ঠিক আছে, সে তো বই পড়ে প্রথমেই কোনো কিছু মুখস্থ করে না, সে নিজের মতো করে চিন্তা করে থাকে। তো এই ছিল আমাদের আজকে টোটাল ক্লাস। ওকে, নেক্সট রেকর্ডিং আপলোড হয়ে যাবে, তোমাদের পিডিএফ নোটসও গ্রুপে দিয়ে দেবো। আজকে তাহলে এত দূর থাক, নেক্সট ক্লাস আমরা পরের দিন করব। পুরোনো ব্যাচের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হবে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। ওকে দেন, তাহলে আজকে এত দূর থাকছে, শেষ করছি ক্লাসটা এখানে। তার